নাসিম সামিয়ার বাড়ির মানুষদের কোনোভাবে খোঁজ নিয়ে তাদের খবর দেয় সামিয়ার ব্যাপারে। এরপর সে নিজেই সামিয়াকে অ্যাম্বুলেন্সে করে গ্রামে নিয়ে আসে। তখন সন্ধ্যা পেরিয়েছে। মাইরা ইরফানের সাথে এসেছে শুদ্ধদের বাড়িতে। সে মূলত সামিয়াকে দেখার জন্য এসেছে। মাইরা ভেতরে এসে ফারাকে দেখে অবাক হলো। ফারা এখানে জানতো না সে। এদিকে ফারা হঠাৎ মাইরাকে দেখে খানিকটা অবাক হয়। ফারার শুদ্ধ ভার্সিটি থেকে ফিরে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। খুব বেশিক্ষণ হয়নি, তারা এসে পৌঁছেছে মাত্রই। শুদ্ধ তাকে বাড়িতে রেখে কি যেন কাজে বেরিয়ে গিয়েছে, বলেছে ফিরতে একটু লেট হবে। টিনা বেগম মাইরাকে দেখে অবাক হলো না। এই তো আধা ঘন্টা খানেক হবে সে সামিয়ার খবর পেয়েছে। গ্রামে আনা হয়েছে সামিয়াকে। গ্রামে যে কোনো খবর এমনিই ছড়িয়ে যায়। টিনা বেগম মলিন মুখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা এগিয়ে গিয়ে ত্রিনা বেগমকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠে বলে, আম্মাজান, সামিয়া আপু। ভদ্রমহিলা মাইরাকে জড়িয়ে ধরে, চোখের কোণে পানি। তার পেটে ধরা একটা মেয়ে না থাকুক, কিন্তু তিনটে মেয়ে ছিল তার, মাইরা, সামিয়া আর ফারাক। এদের সাথে তিনি মেয়ের মতো করে সময় কাটিয়েছেন। কখনো ভাবেননি এরা তার মেয়ে নয়, কিন্তু সামিয়া মেয়েটাকে তিনি নিজের অজান্তেই কষ্ট দিয়ে দিয়েছিলেন। আর আজ হঠাৎই সামিয়ার মৃত্যুর খবর মানুষটাকে কেমন নির্জীব করে দিয়েছে। টিনা বেগম মাইরাকে ছাড়িয়ে তার ঘরের দিকে যেতে যেতে বললেন, একটু দাঁড়া মা, গায়ে বোরখা জড়িয়ে আসি, এরপর সামিয়ার ওখানে যাব। মাইরা নাক টেনে সম্মতি দেয়। ইরফান এগিয়ে এসে মাইরার গালে হাত দিয়ে বলে, ডোন্ট ক্রাই বাটফ্লাওয়ার। মাইরা ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে রইল। ইরফান দুই হাতে মাইরার মুখ মুছে দিয়ে মৃদুস্বরে বলে, ইটস রুল, তুমি কান্না অফ করো বাটফ্লাওয়ার। মাইরা নাক টানল। ফারা বোকা চোখে চেয়ে আছে মাইরার দিকে। তার শাশুড়িকে দেখে ফারাও অবাকের সীমা চূড়ায়। সে আসলে বুঝতে পারছে না কি হয়েছে। এগিয়ে এসে বলে, কি হয়েছে মাইরা? মাইরা ঘাড় বাঁকিয়ে ফারার দিকে চেয়ে বলে, এই গ্রামে আমার একটা আপু মারা গিয়েছে ফারা আপু। ফারা মন খারাপ করে বলে, ও। মাইরা ইরফানের উদ্দেশ্যে বলে, আপনি ঘরে যান, আমি আম্মাজানের সাথে আপুকে দেখতে যাব। চীনা বেগম মাইরার ফারাকে নিয়ে সামিয়াদের বাড়ি এসেছেন। চারপাশে অনেক মানুষ। চীনা বেগম এগিয়ে গিয়ে সামিয়ার খাটিয়ার পাশে বসে। আশেপাশে সামিয়ার বয়সী কিছু মেয়ে, সাথে সামিয়ার মামা মামি, শহরে যাদের বাড়িতে সামিয়া ছিল, তার কাকা কাকি। সকলের চোখে পানি। সামিয়ার কাকার মেয়ে সীমা, যার সাথে সামিয়া এই 1 বছর ছিল। মেয়েটি সবচেয়ে বেশি ভেঙে পড়েছে। সে এখন ওই বাড়িতে একা একা কি করে থাকবে? সামিয়ার দুটো দুঃখের কথা না শুনে তার দিন কিভাবে পার হবে? সে সামিয়াকে আর কথা শোনাবে না, বলবে না, সামিয়া, তুই আর কত সেই বিয়াইত্তা পুরুষ নিয়ে পড়ে থাকবি? সামিয়া তাকে পাল্টা জবাব দেবে না, আমি পারবো না রে। কথাগুলো ভেবে সীমার দলা পাকিয়ে কাঁদতে ইচ্ছে করল। চীনা বেগম সামিয়ার মুখের উপর থেকে কাপড় সরিয়ে দেয়। চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ডান হাত সামিয়ার গালে বুলিয়ে মৃদুস্বরে বলে, তোর এই খারাপ আম্মাটাকে ক্ষমা করিস মা। মাইরার ফারা পাশাপাশি দাঁড়িয়ে আছে। মাইরার চোখ জোড়া ভেজা। ফারা আশপাশ থেকে দৃষ্টি নামিয়ে যখন মাথা নিচু করে তাকায়, সামিয়ার মুখটা চোখের সামনে ভেসে ওঠে। ফারা বিস্মিত চোখে তাকায়। সামিয়াকে সে ভুলে যায়নি। এটা তো সেই মেয়ে যার সাথে শুদ্ধর বিয়ে ঠিক করেছিল শুদ্ধর মা। ফারার এত খারাপ লাগলো মেয়েটার জন্য। তার পাশ থেকে কে যেন ফিসফিসিয়ে বলে, আমার মনে হয় সামিয়া আত্মহত্যা করেছে। ওই যে আমাদের গ্রামে শুদ্ধ নামে যে ছেলেটা ছিল, ওর জন্য তো এই মেয়ে বিয়েই করছিল না।
এখন আত্মহত্যা করেছে হয়তো, আর নাম দিয়েছে অ্যাক্সিডেন্ট। একদম ঠিক বলেছিস। কথাগুলো কেউ একদম ফারার পাশে দাঁড়িয়ে আলোচনা করছিল। কথাগুলো শুনতে পেয়ে ফারার মাথা কেমন ঘুরে উঠল। সামিয়ার ফ্যাকাশে মুখটার দিকে কতক্ষণ চেয়ে থাকলো। তার কেমন রিয়াকশন দেওয়া উচিত সে বুঝতে পারছে না। মেয়েটি শুদ্ধর জন্য বিয়ে করতো না। শুদ্ধর জন্য কি কোনোভাবে এই অবস্থা? ফারার কেন যেন কষ্ট হলো। সে কি মেয়েটাকে অনেকটা কষ্ট দিয়ে দিয়েছে শুদ্ধর জীবনে এসে? কিন্তু সে আর শুদ্ধ একে অপরকে ভালোবাসে। তবুও ফারার চোখ জোড়া ভিজল। মেয়েটা শুদ্ধর জন্য এত কষ্ট পেল কেন? শুদ্ধ তো তার স্বামী। ফারা মাইরাকে বলে তার খারাপ লাগছে, তাই বাড়ি যাচ্ছে। এইটুকু বলে দ্রুত জায়গাটা প্রস্থান করে। সে জানে না তার কেন এত খারাপ লাগছে। কিছু দূর গিয়ে দেখল শুদ্ধ তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ফারা রাতের অন্ধকারে কোনো দিকে না তাকিয়ে শুদ্ধর দিকে দৌড় দিল। শুদ্ধ দুইবার কলিং বেল চেপেছে। তখনই পেছন থেকে শব্দ পেয়ে পিছু ফিরে তাকালে ফারাকে এভাবে দৌড়ে আসতে দেখে অবাক হয়। কয়েক পা এগিয়ে যেতেই ফারা দৌড়ে এসে শুদ্ধকে জাপটে ধরে। শুদ্ধ অবাক হয়, সাথে চিন্তিত। এত রাতে তার বউটা বাইরে কেন, আর এভাবে দৌড়েই বা আসছে কেন? যখন বুঝল ফারা ফুপিয়ে কাঁদছে, তখন ছেলেটা আরও চিন্তিত হয়। দুই হাতের মাঝে ফারার মুখটা আগলে নিয়ে বিচলিত কণ্ঠে বলে, কি হয়েছে ফারা, কাঁদছো কেন? পেছনে মাইরাকে দেখে অবাক হয়। মাইরা কখন আসলো? এসব ভাবনা রেখে শুদ্ধ মৃদুস্বরে বলে, কি হয়েছে মাইরা? মাইরা ঢোক গিলল। ফারা শুদ্ধকে ছেড়ে শুদ্ধর হাত ধরে গেটের সামনে দাঁড়ায়। তখনই ভেতর থেকে ইরফান দরজা খুলে বেরিয়ে আসে। শুদ্ধ ইরফানকে দেখে ভ্রু কুঁচকে বলে, তুই কখন আসলি? ইরফান বাইরে বেরোতে বেরোতে বলে, কিছুক্ষণ আগে। ফারা শুদ্ধর হাত ধরে টেনে ভেতরে নিয়ে যায়। শুদ্ধ ভীষণ অবাক হয় ফারার ব্যবহারে, কিন্তু কিছুই বলল না। ফারার পিছু পিছু গেল। ইরফান বাইরে বেরিয়ে এসে মাইরার সামনে দাঁড়িয়ে মৃদুস্বরে বলে, আর ইউ ওকে? মাইরা নাক টেনে বলে, আপনি কোথায় যাচ্ছেন? মসজিদে যাচ্ছিলাম। মাইরা চুপ করে ইরফানের দিকে চেয়ে রইল। ইরফান মাইরাকে টেনে জড়িয়ে ধরে, মৃদুস্বরে বলে, সরি বাটফ্লাওয়ার, আই নো তুমি ওই মেয়েটাকে দেখতে পাওনি বলে তোমার খারাপ লাগছে। আমি ভেবেছিলাম তোমাকে কিছুক্ষণ পর ওর সাথে মিট করাতে নিয়ে যাব, বাট। একটু থেমে মাইরার মুখ তার দুই হাতের আঁচলায় নিয়ে মাইরার চোখের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, আই অ্যাম সরি লিটল গার্ল। মাইরা ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে বলে, নিয়তি বলে একটা কথা আছে, জানেন শিশলা? আসলে সামিয়াপুর হায়াত এই পর্যন্তই ছিল। সামিয়াপুর নিয়তি এমনই ছিল। তার নিয়তিতে ছিল না আমি বা তার আপন কেউ তার পাশে থাকুক, তাই সে একা একাই তার বাবা মায়ের কাছে চলে গিয়েছে। ইরফান মাইরার কপালে চুমু আঁকে। মাইরা নাক টেনে বলে, সামিয়াপুর শুদ্ধ ভাইয়ার জন্য অনেক কষ্ট পেত শিশলা। আপনি জানেন, সামিয়াপুর শুদ্ধ ভাইয়ার জন্য আর কাউকে বিয়েও করেনি, এমনকি অনেকগুলো বিয়ে ভেঙেও দিয়েছিল। ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মাইরার দিকে, অতঃপর বলে, তুমি কিভাবে জানলে? মাইরা সেদিন সামিয়ার কাজিনের শুনে নেওয়া কথাগুলো ইরফানকে বলল। ইরফান বলার মতো কিছুই পায় না। সে একের পর এক অবাক হচ্ছে, এখানে কাকে দোষারোপ করবে? শুদ্ধ তো জানেই না সামিয়া তাকে ভালোবাসে। তাছাড়া শুদ্ধ ফারাকে ভালোবেসে নিজেই কত স্ট্রাগল করেছে তারা ফ্রেন্ডরাই দেখেছে। মাঝখান থেকে সামিয়ার জন্য ভীষণ খারাপ লাগলো তার। মাইরা ইরফানের বুকে মাথা রেখে বলল, নামাজের পর আপুকে কবর দেবে, আপনি জানাজায় যাবেন শিশলা, প্লিজ।
ইরফান মাইরার মাথায় চুমু এঁকে মৃদু স্বরে বলে, যাবো বাটফ্লাওয়ার, আর কাঁদবে না, ওকে? ফারা ঘরে এসে সেই থেকে ফুপিয়ে কাঁদছে। শুদ্ধ অসহায় চোখে চেয়ে আছে ফারার দিকে। কি হয়েছে তার পাখিটার? সে তো ভালো হাসি খুশি বউকে বাড়িতে রেখে গেল, বাড়ি এসে এমন করছে কেন? শুদ্ধ ফারাকে আগলে নিয়ে বলে, এই ফারা পাখি, কি হয়েছে বলো? আমি কি কোনো ভুল করেছি এজন্য কাঁদছ? ফারা ভেজা চোখে শুদ্ধর দিকে চেয়ে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। শুদ্ধ ফারাকে শক্ত করে জড়িয়ে নিয়ে বলে, আমিও আমার ফারা পাখিকে অনেক ভালোবাসি। এভাবে কাঁদলে আমার কষ্ট হয় পাখি। কি হয়েছে বলো আমাকে? ফারা নিজেকে সামলে আবারও বলে, তুমি আমাকে ভালো না বাসলে আমি তোমাকে চাইতাম না। শুদ্ধ ফারার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থাকল। এরপর মৃদু হেসে বলে, আমি ভার্সিটি লাইফে কখনোই তৃপ্তি করে ঘুমাতে পারিনি জানো ফারা, কারণ আমি জানতাম আমি তোমার বাবার স্ট্যাটাসে না যেতে পারলে তুমি অন্য কারোর বউ হবে। এই একটা ভাবনা আমার লাইফ থেকে ঘুম কেড়ে নিয়েছিল। একটু থেমে আবারও বলে, ইরফান বেশ ভালো স্টুডেন্ট ছিল, আমি খারাপ ছিলাম ঠিক তাও না, কিন্তু থাকে না, প্রতিটা মানুষের একটা লিমিটেশন। আমারও লিমিটেশন ছিল, আমি টপার হতে পারতাম না। এভাবে চললে কিভাবে হবে? আমি ভার্সিটি লাইফে রাতে কখনো 5 ঘন্টাও ঘুমাইনি, প্রচুর পড়তাম। মাঝে মাঝে ইরফানরা বাইক রাইডে যেত, আমি ম্যাসে থেকে যেতাম, পড়তাম। না পড়লে ফারা পাখিকে কিভাবে পেতাম বলো? কম ঘুমানোর অভ্যেস হয়ে গিয়েছিল। কথাগুলো বলে আবারও থামল। এরপর ফারাকে শার্টের বোতাম খুলতে খুলতে বলে, ফাইজ আমার বিজনেসে সাপোর্ট কখন করেছিল জানো? আমি ভার্সিটির লেকচারার হওয়ার পর। এর আগে আমাকে দেওয়া তার শর্ত ছিল, আমি এস্টাবলিশ হতে না পারলে তোমাকে অন্য কারো সাথে বিয়ে দিয়ে দেওয়া হবে। ফারা অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ গায়ে শার্ট খুলে রেখে ফারার সামনে দাঁড়িয়ে বলে, ফাইজ ভাই হিসেবে তার জায়গায় ঠিক ছিল। আমার তার প্রতি কখনো অভিযোগ ছিল না, এখনও নেই। তুমি আমার নিয়তিতে ছিলে, আমি পেয়েছি, কিন্তু ভীষণ ভালোবেসেছিলাম তোমায়। অনেকটা স্ট্রাগলও করেছি। তোমাকে আমি ফ্রিতে পাইনি ফারা পাখি, তাই তোমাকে ভালোবাসার কোশ্চেন আর কখনো এভাবে করবে না, আমি কষ্ট পাই। কথাটা বলে শুদ্ধ ফারার দিকে চেয়ে মৃদু হাসল। এরপর ওয়াশরুমে যেতে যেতে মিটিমিটি হেসে বলে, স্পেশাল আইসক্রিম এনেছি তোমার জন্য, খেয়ে বলবে কিন্তু কেমন? ফারা কিছুই বলল না, অবাক হয়ে শুদ্ধকে শুধু দেখল। পরদিন বিকালে নাসিম আর তার মা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে। 8 ঘন্টা খানেক পর তাদের ফ্লাইট। নাসিম মূলত ইরফানের সাথে সব ঠিক করতেই বাংলাদেশে এসেছিল, কিন্তু ঘটনাটা উল্টো হয়ে গেল। সে এক বন্ধুকে ফেরত পেতে এসেছিল, অথচ এখানে এসে আরও একজনকে বন্ধু হিসেবে না পাওয়ার আফসোসের পাল্লা বাড়ল। বেশ কিছুক্ষণ পর মেয়ে কণ্ঠে নাসিম বাম দিকে ফিরে তাকায়। অন্তরাকে দেখে অবাক হলো না। গতকাল সে অন্তরাকে কল করেছিল। অনেক দিন পর অন্তরা সেই আগের নাম্বার খোলা পেয়ে কল করেছিল। টুকটাক কথা বলেছিল, এরপর এখানে আসতে বলে। অন্তরা এগিয়ে এসে নাসিমের মাকে সালাম দেয়, টুকটাক কথা বলে। এরপর নাসিমের মা খানিকটা দূরে গিয়ে বসলে নাসিম অন্তরার দিকে তাকায়, অন্তরা নিজেও তাকায় নাসিমের দিকে। দুজনেই কিছুটা বিব্রত বোধ করে। তাদের লাস্ট দেখা ছিল নাসিম অন্তরাকে বেশ কয়েকটা থাপ্পড় দিয়েছিল। নাসিম গলা ঝেড়ে বলল, থাপ্পড়ের জন্য সরি বলবো না, ওটা তোর প্রাপ্য ছিল, কাজটা ঠিক করিসনি। বারবি ডল মারা যেতে পারত, যেখানে তোর ক্রেডিট 50% থাকতো। আর বারবি ডলের কিছু হলে ইরফান সত্যিই পাগল হয়ে রাস্তায় ঘুরত। তুই বারবি ডলের কথা না ভাবলেও আমাদের ফ্রেন্ড ইরফানের কথাটা একবার ভাবতি। অন্তরা দীর্ঘশ্বাস ফেলল, মৃদু স্বরে বলে, আমি তোদের কাছে অনেক খারাপ মেয়ে,
তাই না? নাসিম অন্তরার দিকে চেয়ে বলে, খারাপ কাজ করে ভালো মেয়ের খেতাব কেউ পায়? অন্তরা মলিন হেসে বলে, ভালোবেসে তোর মতো মহান হতে অনেকেই পারে, কিন্তু ভালোবেসে খারাপ কজন হতে পারে? আমি না হয় বন্ধুদের খাতায় খারাপ মেয়ে হিসেবেই থাকলাম। পেছনের কারণটা যখন ভালোবাসা, তখনই খারাপ হওয়ার উপাধিটুকু আমার খারাপ লাগে না। একটু থেমে আবারও বলে, ইরফান তোকে এত কথা শোনায়, ইগনোর করে, তবুও তুই ওর কথা ভাবিস কেন? নাসিম হাসল, প্যান্টের পকেটে হাত রেখে বলে, আমাদের ফ্রেন্ডশিপ ছোটবেলার, তোর সাথে পরিচয় অল্প কয়েক বছরের, তাই তুই আমাদের চিনলি না। স্পেশালি ইরফানকে একটুও চিনিস না। ইরফান বারবি ডলের পেছনে লাগার জন্য ওর আপন ফুফাতো ভাইকে হসপিটালের বেডে পাঠিয়েছিল 7 মাসেরও বেশি সময়ের জন্য। আর আমি ওর রক্তের কেউ না, তবুও সুস্থ সবলভাবে হেঁটে বেড়াই। কানেকশনটা বুঝতে হবে। শুদ্ধ পেছন থেকে বলল, আরে এটা অন্তরা নাকি? কোন গুহা থেকে বেরোলি? অন্তরা পিছু ফিরে শুদ্ধকে দেখে মৃদু হেসে বলে, কেমন আছিস? শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, ফারাওর সেকেন্ড শাশুড়ি ছাড়া ভালো নেই। আমার একটাই বউ, আমি কেমনে ভালো থাকি বল? তুই কেমন আছিস মা? এই তো আছি। হারিয়েছিলি কোথায়? তোর ছোট বোনের খোঁজ করতে করতে আমার বউটা আধমরা হয়ে গেল। অন্তরা দীর্ঘশ্বাস ফেলে বলে, চট্টগ্রামে ট্রান্সফার নিয়েছিলাম, ওখানেই ছিলাম। আর নুসরাতের বিয়ে হয়ে গেছে, অস্ট্রেলিয়ায় থাকে। শুদ্ধ মাথায় হাত দিয়ে বলে, আয় হায়, আমার বউ ছাড়া তার বান্ধবীর বিয়ে দিয়ে দিলি? বউটা তো তোদের দুই বোনকে দিয়ে বাথরুমের কমোড পরিষ্কার করাবে রে। বাংলাদেশে বিয়ে দিলে হয়তো একটু ছাড় দিয়ে কাপড় ধুইত। শুদ্ধর কথায় অন্তরা হাসতে হাসতে বলে, তুই আর ভালো হইলি না ভাই। নুসরাত আর কয়েকদিন পর বাংলাদেশে আসলে আমি ফারার সাথে কন্টাক্ট করাবো। শুদ্ধ হাসল। অন্তরার ফোনে কল আসায় সে একটু সাইডের দিকে যায়। নাসিম শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধকে দেখলে তার শুধু সামিয়ার কথা মনে পড়ছে। শুদ্ধ কি জানে না সামিয়া মারা গিয়েছে? ভাবনা অনুযায়ী বলে, তোদের গ্রামে গতকাল একজন মারা গিয়েছে জানিস? শুদ্ধ তার ফোনে ফারাকে মেসেজ পাঠাতে টাইপ করে, আর 20 মিনিট পর আসছি পাখি, ওয়েট। টাইপ করতে করতে শুদ্ধ বলে, হ্যাঁ, কয়েকজন মারা গিয়েছে শুনেছি। তুই আমাদের গ্রামের মৃত্যুর হার বের করবি নাকি? নাসিম শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, তোর সাথে একজনের বিয়ে ঠিক হয়েছিল, তার কথা তোর মনে আছে শুদ্ধ? শুদ্ধ হেসে বলে, এই বউটা মারাত্মক জ্বালায়, বাট বহুত ভালো পাখি আমার। নাসিম আবারও বলে, তোর সাথে একজনের বিয়ে ঠিক হয়েছিল, তার কথা তোর মনে আছে শুদ্ধ? শুদ্ধ ফোন পকেটে রাখল। নাসিমের কথায় সে ভাবুক হলো। বেশ কিছুক্ষণ কী নিয়ে যেন চিন্তা করে বলল, হ্যাঁ মনে আছে। নামটা ঠিক কী যেন ছিল? স বা ছ দিয়ে নাম ছিল মেবি, ঠিক মনে পড়ছে না। শুদ্ধর কথায় নাসিম হেসে ফেলল শব্দ করে। শুদ্ধ ভ্রু কুঁচকে বলল, হাসছিস কেন? আর হঠাৎ তার কথা আঁকস করলি কেন? নাসিম মৃদু হেসে বলে, এমনি, তোর জন্য ফারা অপেক্ষা করছে, যা। শুদ্ধ নাসিমকে জড়িয়ে ধরে বলে, সাবধানে যাস। নাসিম শুদ্ধকে জড়িয়ে বলল, মাঝে মাঝে আমার সাথে একটু দেখা করতে যাস ভাই। শুদ্ধ নাসিমকে ছেড়ে বলে, তুই তো শালা ব্রিটিশ হয়ে গেলি। ব্রিটিশদের আমার অত পছন্দ নয়। দেখা করতে হলে বাংলাদেশি হয়ে আসতে হবে। আমি বাংলাদেশি পোলা, একটা ব্যাপার আছে না? নাসিম শুদ্ধর কাঁধে হাত রেখে বলে, আল্লাহ চাইলে আবার দেখা হবে, দোয়া করিস। শুদ্ধ আবারও নাসিমকে জড়িয়ে পিঠে দুটো থাপ্পড় দিয়ে আবারও নাসিমকে ছেড়ে নাটকীয় ভঙ্গিতে বলে, যা দোয়া করে দিলাম, তোর কপালে একটা দজ্জাল বউ জুটুক। তোকে উঠতে বসতে লাথি দেবে আর বলবে, এই নাসিমা খালা,
আমাকে ভালোবাসবি কি না বল। শুদ্ধর কথা বলার ধরনে নাসিম শব্দ করে হাসল। শুদ্ধর কাঁধে থাপ্পড় মেরে বলে, দেখ ভাই, আমি সুস্থ সবল এক ছেলে, খালা বলবি না একদম, সহ্য হয় না। শুদ্ধ দাঁত কেলিয়ে হাসল। এরপর মৃদু হেসে বলে, এবার নিজের জীবনটা গুছিয়ে নে। নাসিম মলিন হেসে বলে, মায়ের জন্য একবার চেষ্টা করে দেখব, কিন্তু আমি জানি আমি সফল হব না। শুদ্ধ মৃদু হেসে বলে, চেষ্টা করবি বলেছিস এটাই অনেক। নাসিম চোখ বুজে বলে, অসম্ভব ভাই। আচ্ছা এসব বাদ দে, ইরফান কোথায় রে? আমার সাথে দেখা করবে না, তাই তো? শুদ্ধ মাথা নেড়ে বলে, জানি না, সাবধানে যা। এরপর শুদ্ধ তার বাইকের দিকে এগিয়ে যায়। পিছু ফিরে একবার অন্তরার দিকে তাকিয়ে বলে, এই মেরি মা, বাসায় আসিস, আমার বউ সেই রাধে, কিন্তু আমি তোর ছেঁড়া বেড়া রান্না খেতে চাই, তাই চলে আসিস। ডেটল সাবান দিয়ে হাত ধুয়ে আসবি কিন্তু। শুদ্ধর কথায় অন্তরা চোখ মুখ কুঁচকে তাকিয়ে রইল। নাসিম মৃদু হাসল। শুদ্ধর দিকে চেয়ে রইল। শুদ্ধ জানতেই পারল না সামিয়ার কথাটা। নাসিম তার পকেট থেকে সামিয়ার চিঠিটা বের করে একবার সেদিকে তাকালো। এরপর সামনে তাকিয়ে শুদ্ধর দিকে তাকিয়ে হঠাৎই ডাকল, শুদ্ধ। শুদ্ধ বাইকে বসে পিছু ফিরে বলে, বল। নাসিম বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, কিছু না, যা। শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, আবার আসিস, বুঝেছি। আমার শোকে তুই মারাত্মক কষ্টিত হচ্ছিস। হয় হয়, আমার ডিমান্ড এমনই। নাসিম কিছুই বলল না। শুদ্ধ হাত দিয়ে বাই বলে বাইকে স্টার্ট দেয়। নাসিম শুদ্ধর দিকে চেয়েই সামিয়ার চিঠিটা পকেটে রেখে দিল। কি দরকার চিঠিটা শুদ্ধকে দেওয়ার? শুদ্ধ তার লাইফ নিয়ে ভালো আছে। সবচেয়ে বড় কথা, ফারাকে পেতে ছেলেটা নিজেই কত কষ্ট করেছে, কষ্ট পেয়েছে, এখন ভালো আছে। সেখানে সামিয়ার এইটুকু ব্যাপার শুদ্ধর লাইফে এন্ট্রি করানোর কি দরকার? ভালো থাকুক সকলে। তবে একটা কথা ভেবে নাসিমের সত্যিই খারাপ লাগলো। যে মেয়েটা শুদ্ধর জন্য এতটা কষ্ট নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, সেই মেয়েটার ব্যাপারে শুদ্ধ কিচ্ছু জানে না, এমনকি নামটা পর্যন্ত ভুলে গিয়েছে। কিন্তু তাতে কি? এখানে তো শুদ্ধর কোনো দোষ নেই, বরং সে এক জীবনে ফারাকে ভালোবেসে কত কষ্ট করেছে। সেসবের সাক্ষী তারা ফ্রেন্ড, স্পেশালি সে আর ইরফান। ফাইজ এখানে মোটামুটি একটা ভিলেনি ক্যারেক্টারে ছিল বলা যায়। তবে শুদ্ধ ফাইজের দিকে কখনো আঙুল তুলতে দেয়নি। সব সময় বলতো, ফাইজ একজন ভাই, ও ঠিক আছে, আমি ঠিক আমার ফারাকে আমার যোগ্যতা দিয়ে আমার ঘরে আনব, তোরা শুধু দোয়া করিস। শুদ্ধর ভাগ্য ভালো ছিল, তাই সে কষ্ট করেছে যেমন, আল্লাহ তাকে দিয়েছেও তেমন। কিন্তু সে আর সামিয়ার নিয়তি এরকমই ছিল। নাসিম মলিন হেসে বিড়বিড় করে, তুমি আর আমি বানে ভেসে আসা অপ্রয়োজনীয় খড়কুটোর মতো সামিয়া, যাদের দিকে মানুষ ফিরেও তাকায় না। তবে তুমি তো মুক্তি পেয়ে গেলে, আমি তো পেলাম না মুক্তি। ইরফান মাইরাকে নিয়ে বাইরে বেরিয়েছিল। রাকিব তাকে কল করে জানায় নাসিম আবারও বিদেশ চলে যাচ্ছে। ইরফান কথাটা শুনে তখনই এয়ারপোর্টের উদ্দেশ্যে গাড়ি ঘোরায়। প্রায় মিনিট 10-এর মাঝেই এয়ারপোর্টে এসে পৌঁছায় ইরফান। গাড়ি থামিয়ে ঘাড় বাঁকিয়ে মাইরার দিকে তাকিয়ে বলে, এখান থেকে বের হবে না, ওকে? মাইরা মাথা নাড়িয়ে বলে, আচ্ছা। ইরফান দুই হাতের মাঝে মাইরার মুখটা নিয়ে মৃদুস্বরে বলে, বের হবে না এখান থেকে। তুমি গাড়ি থেকে বেরোলে আমি ভীষণ রেগে যাব, বাট আই ডোন্ট ওয়ান্ট দিস। মাইরা মৃদু হেসে বলে, বের হব না সত্যি। আপনি এত ভয় পান কেন? ইরফান মাইরার মুখে দৃষ্টি বুলিয়ে মৃদুস্বরে বলে, তোমাকে হার্ট করতে ভয় পাই বাটফ্লাওয়ার। মাইরা কপাল চাপড়ে বলে, আপনি তো আমাকে হার্ট করেন না। ইরফান ছোট করে বলে, করে ফেলি। কথাটা বলে মাইরাকে ছেড়ে গাড়ি থেকে বেরিয়ে যায়।
যেতে যেতে আবারও গম্ভীর গলায় বলে, বাইরে বেরোলে পা কেটে গলায় ঝুলিয়ে দেব। মাইরা হতাশ হয়ে ইরফানের দিকে চেয়ে থাকে। গ্লাস দিয়ে দৃষ্টি বাইরে দিলে খানিকটা দূরে নাসিমকে দেখতে পায়। ইরফান সেদিকে এগোচ্ছে। মাইরা কিছুটা আন্দাজ করতে পারে হয়তো নাসিম আর ইরফানের মাঝে ঝামেলা চলে, কিন্তু কী নিয়ে এটা স্পষ্ট বুঝতে পারে না। আবার একটু একটু বুঝতেও পারে হয়তো। নাসিম উল্টো ঘুরে 2 পা এগোলে পেছন থেকে ইরফানের কণ্ঠে নাসিমের পা থেমে যায়। দ্রুত পিছু ফিরে তাকায়। ইরফানের দৃষ্টি নরম। নাসিম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে উচ্চারণ করে, ইরফান তুই। ইরফান এগিয়ে এসে বলে, তুই এত সেলফিশ কেন রে নাসিম? ইরফানের গলায় জোর নেই। নাসিম অবাক হয়ে দেখে ইরফানকে। ইরফান নাসিমের কাঁধে ধাক্কা দিয়ে বলে, সেলফিশ? আমার ফ্রেন্ড হয়েছিলি কেন? আনসার মি। নাসিম ঢোক গিলল। ইরফান হঠাৎই রেগে নাসিমের কলার ধরে বলে, ফুল 1 ইয়ার আমাকে নিজের খোঁজ দিসনি, আর আজ আবারও পালিয়ে যাচ্ছিস? এই, এত সেলফিশ পার্সন হয়ে আমার লাইফে আসার মানে কি ছিল? আমি রাগ করেছি তুই ভাঙাতে যাবি না? স্ট্রেঞ্জ। নাসিম অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। মৃদুস্বরে বলে, তোর সামনে গেলে তুই খুন করবি বললি? ইরফান দাঁতে দাঁত চেপে বলে, হ্যাঁ তো খুন হবি। নাসিম চোখ বড় বড় করে তাকায়। না চাইতেও হেসে ফেলল। ইরফান রেগে তাকায়। নাসিম নিজেকে সামলে বলে, সরি, মিস্টেক। ইরফান নাসিমের কলার ছেড়ে বলে, যেখানে যাচ্ছিলি যা, আর একবার যদি আমার আশেপাশে দেখেছি তোকে সত্যি খুন করে ফেলবো আমি। নাসিম দ্রুত ইরফানকে জড়িয়ে ধরে। ইরফান নাসিমকে নিজের থেকে ছাড়াতে চাইলেও নাসিম ছাড়ল না। ভারী গলায় বলে, তোকে অনেক মিস করি ব্রো। ইরফান ফোঁস করে শ্বাস ফেলল। কিছুই বলল না। ঠোঁট বাঁকিয়ে একটু হাসল। মৃদুস্বরে বলে, কবে আসবি? নাসিম ইরফানকে ছেড়ে ভ্রু কুঁচকে বলে, আসতেই হবে? ইরফান গম্ভীর গলায় বলে, হবে। আমার ফ্রেন্ড হয়ে ফেঁসে গিয়েছিস। মৃত্যুর আগ পর্যন্ত এই ফাঁসির দড়ি গলায় ঝুলবে। নাসিম হাসল। অতঃপর বলে, হেডমাস্টারের রাগ না পড়লে সত্যি আর আসতাম না, কিন্তু এখন আসব। ইরফান বিরক্ত চোখে তাকায়। নাসিম মুখ লুকিয়ে একটু হাসল। এই শব্দ বললে ইরফান রেগে যায়। ছোটবেলায় তারা স্কুলের হেডমাস্টারকে পেটমোটা হেডমাস্টার বলে ডাকত। এখন বড় হয়ে ইরফানকে সেই ট্যাগ দিলে এ তো রাখবেই। ইরফান গম্ভীর গলায় বলে, ফালতু বকবক অফ কর। নাসিম মাথা নেড়ে বলে, ওকে। তুই বিজনেসের কাজে গেলে আমার সাথে কন্ট্যাক্ট করিস। ইরফান ছোট করে বলে, হুম। নাসিম হাতঘড়িতে সময় দেখে বলে, টাইম নেই, যাচ্ছি তাহলে। কথাটা বলে সামনের দিকে এগিয়ে গেলে ইরফান পেছন থেকে বলে, তোর বিয়ে করা উচিত। ইরফানের কথায় নাসিম হেসে ফেলল। প্রবেশ গেটে দাঁড়িয়ে ইরফানের দিকে চেয়ে বলে, মরে গেলে ভালো হয়। কথাটা বলে ইরফানকে হাত নেড়ে ভেতরে চলে যায় নাসিম। ইরফান অসহায় চোখে নাসিমের প্রস্থান দেখল। নাসিমের দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মাইরা আর সামিয়া, এই দুজনেই তার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ, যাদের সমাপ্তি বাংলাদেশের মাটিতে। কিছু দূরেই নাসিম তার মাকে দেখে মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। নাসিমের মা ছেলের ফ্যাকাশে মুখটা দেখে বলে, কি হয়েছে বাবা? নাসিম ঝাপসা চোখে তার মায়ের মুখটা দেখে। মৃদু স্বরে বলে, আল্লাহ চাইলেই বারবি ডলকে আমার নামে লিখতে পারত মা, তাই না? নাসিমের মা ছেলের কথায় বিষাদ চোখে চেয়ে থাকল। নাসিম নিজেকে সামলে তার মায়ের হাত ধরে সামনের দিকে এগিয়ে যায়। ইরফান বেশ কিছুক্ষণ এখানেই দাঁড়িয়ে রইল। ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তার গাড়ির দিকে এগিয়ে যায় গটগট পায়ে। অন্তরা ঝাপসা চোখে ইরফান আর নাসিমকে এতক্ষণ দেখছিল। কতগুলো মাস পর ইরফানকে দেখল।
ইরফান তার গাড়ির দরজা খুলে মাইরাকে বেরিয়ে আসতে বললে মাইরা বেরিয়ে আসে গাড়ির ভেতর থেকে। হাত বাড়িয়ে ইরফানের বাহু জড়িয়ে ধরে। ইরফান মাইরাকে আগলে নিয়ে উল্টো পথে এগিয়ে যায়। অন্তরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। বিড়বিড় করে, ইরফান, তোমার একটুখানি ভালোবাসাও কখনো আমার কপালে জোটেনি। তবে তোমার খারাপ মানুষদের তালিকায় আমি হয়তো প্রথম হয়ে গেলাম, এটাই বা কম কিসের। তোমার কোনো না কোনো তালিকায় তো আমার অবস্থান হয়েছে, এই অনেক। সময় বহমান। চোখের পলকে প্রায় 2 সপ্তাহ পেরিয়েছে। মাইরা টেবিলে বই পড়ছিল। ইরফান ডিবানে বসে ল্যাপটপে কাজ করছে। মাইরা একটু পরপর ইরফানকে দেখে। ইরফান গম্ভীর গলায় বলে, যে কোনো একটা করো, পড়ো নয়তো আমাকে দেখো। মাইরা থতমত খেয়ে সোজা হয়ে বসে। এরপর চেয়ার থেকে উঠে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, আপনাকে দেখতে আমার বইই গেছে। আপনি তো সেই বিদেশিদের মতো সাদা বিলাই। এরকম ছেলে আমার একদমই পছন্দ নয়। ইরফান ল্যাপটপ রেখে মাইরার সামনে দাঁড়িয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, ও আইসি, তুমি যে টেরা এটা আমাকে আগে বলনি কেন? নেক্সট ডে ডক্টর দেখিয়ে আনবো, ডোন্ট ওয়ারি। মাইরা চোখ বড় বড় করে তাকায়। কি খারাপ লোক! সে তার স্বামীকেই তো একটুখানি দেখেছে, তাতে এই লোকটা তাকে কেমন টেরাফেরা বানিয়ে দিচ্ছে। মাইরা মুখ ফুলিয়ে বলে, আপনাকে আমি ছাড়ব না। ইরফান মাইরার সাথে চেপে দাঁড়িয়ে বলে, ওকে, ইউ ক্যান। মাইরা ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়। সে আর কিছুই বলবে না। বললে এই লোকটা অসভ্য মার্কা কথাবার্তা শুরু করে দেয়। মাইরার কিছু একটা মনে পড়তেই ইরফানের দিকে এগিয়ে এসে বলে, একটা কথার উত্তর দিন তো, একদম সত্যি সত্যি দেবেন। ইরফান ভ্রু কুঁচকে বলে, বলো। মাইরা কোমরে হাত রেখে বলে, আমার ভাই মানে লাবিবের বাবা আমার সাথে আর খারাপ ব্যবহার করে না, এর কারণ কি বলুন তো? ইরফান ভাবলেশীনভাবে বলে, তোমার ভাইকে মেরে ফেলতে চেয়েছিলাম, দেন তার বাবা ঠিক হয়ে গিয়েছে। ইরফানের কথা শুনে মাইরা বিস্ময় চোখে তাকায়। অবাক হয়ে বলে, মানে? ইরফান মাইরার দিকে চেয়ে বলে, লাবিবকে দুনিয়া থেকে আউট করে দিতে চেয়েছিলাম। মাইরার চোখ জোড়া ছলছল করে ওঠে। ইরফান কত সহজেই কথাটা বলে দিল। মাইরার আপন কে আছে? ওই একটা ছোট্ট ভাই আর তার সৎ মা। এই লোকটা এমন কেন? মাইরা ভাঙা গলায় বলে, আপনি আমার ভাইকে কি করে মারতে চেয়েছিলেন? ইরফান ভ্রু কুঁচকে বলে, লাবিবের বাবার বোঝা উচিত ছিল। লাবিব যেমন তার ছেলে, তুমিও কারো মেয়ে। একটু থেমে আবারও বলে, ওই লোকটা আমার বার্ডফ্লাওয়ারকে খেতে দিত না, খাবারের প্লেট ছুঁড়ে ফেলতো তোমার সামনে থেকে। তাকে আমি কোনো পানিশমেন্টই দেইনি। মাইরার সেই দিনগুলোর কথা মনে পড়ে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ভাঙা গলায় বলে, খাওয়াই কি সব নাকি? আমার মায়ের ভালোবাসায় আমার সব ভরে যেত। এইটুকু বলে হঠাৎই মাইরা ইরফানকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলে, আপনি একটা অমানুষ। আমার ভাইকে আমি কতটা ভালোবাসি আপনি জানেন না? আপনার একটা বাচ্চার প্রতিও মায়া হয় না? ইরফান রেগে বলে, নো। মাইরা অসহায় চোখে তাকায় ইরফানের দিকে। রেগে বলে, লাবিবের বাবার করা অত্যাচার আপনার চোখে পড়ল, আর আপনি যে আমাকে দিনের পর দিন থাপ্পড় মেরেছেন সেসব ভুলে গিয়েছেন। আপনি আসলেই স্বার্থপর লোক। কথাগুলো বলতে বলতে মাইরার 2 চোখের পাতা ভেদ করে পানি গড়িয়ে পড়ে। ইরফান শীতল দৃষ্টিতে মাইরার দিকে তাকায়। ঢোক গিলে এগিয়ে এসে মাইরার সামনে দাঁড়ায়। 2 হাতে মাইরার চোখের পানি মুছে দিয়ে মৃদু স্বরে বলে, তোমাকে আঘাত করা প্রতিটা মানুষ পানিশমেন্ট পাবে বার্ডফ্লাওয়ার, সে আমি হলেও। একটু টাইম দাও আমাকে। কথাটুকু বলে মাইরার মাথার চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে মৃদু স্বরে বলে, লাবিবের বাবাকে জাস্ট ভয় দেখিয়েছিলাম।
মাইরা পিটপিট করে ইরফানকে দেখে, ঢোক গিলল। সে রেগে ভুলভাল বলে ফেলেছে। ইরফান মাইরাকে কোলে নিয়ে বেডে শুইয়ে দেয়। এরপর ঘরের লাইট অফ করে এসে মাইরার পাশে শুয়ে মাইরাকে টেনে জড়িয়ে ধরে। বেশ কিছুক্ষণ পর দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি মেনে নিয়েছি। বার্ডফ্লাওয়ার আমাকে কখনোই বুঝবে না। ইরফানের কথাটা শুনে মাইরার ভীষণ খারাপ লাগলো। সে তো জানে ইরফান কেমন, তবুও কেন ইরফানকে উল্টাপাল্টা বলে দিল। মাইরার চোখজোড়া ভিজে ওঠে। মাইরা ইরফানের দিকে এগিয়ে গিয়ে ইরফানের গলা জড়িয়ে ধরে ভাঙা গলায় ডাকে, শিশলা। ইরফান মাইরাকে আরেকটু শক্ত করে ধরে নিজের সাথে। মৃদুস্বরে বলে, বলো বার্ডফ্লাওয়ার। মাইরা ইরফানের গলায় মুখ ঠেকিয়ে বিড়বিড়িয়ে বলে, আপনি সেলফিশ নন, আপনি অমানুষ নন। আমি রেগে বলে ফেলেছিলাম। আসলে লাবিবকে অনেক ভালোবাসি তো, তাই আপনার মুখে ওরকম কথা শুনে রেগে গিয়েছিলাম। আমি সরি শিশলা। ইরফান মাইরার মাথা তুলে মাইরার দিকে তাকায়। জিরো লাইটের আলোয় মাইরার মুখে একটু একটু আলো এসে পড়ে। ইরফান মাইরার মুখ মুছে দিয়ে মৃদুস্বরে বলে, চোখের পানি জমিয়ে রাখো, ফিউচারে লাগবে। এক্ষুনি সব শেষ করে ফেলছো কেন? মাইরা বোকা চোখে চেয়ে বলে, কেন? ইরফান মাইরার গলা থেকে ওড়না সরিয়ে পাশে রাখল। এরপর মাইরার গলার ভাঁজে হাত দিয়ে মৃদুস্বরে বলে, ভার্সিটি উঠলে বোঝাবো। মাইরা তবুও বুঝল না। মাইরা মুখ ফুলিয়ে বলে, আপনি আমাকে কাঁদাবেন কেন? আমি না আপনার বউ? বউদের হাসাতে হয় জানেন না আপনি? ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, সব বোঝো, জাস্ট আমাকে হার্ট করার সময় সব ভুলে যাও। হোয়াই? হাজবেন্ডদের হার্ট করতে নেই জানো না? মাইরা মিনমিন করে বলে, সরি। আসলে আপনার রাগ তো কমে গিয়েছে। আমার মনে হয় আপনার ওই রাগগুলো আমার ভেতর ট্রান্সফার হয়ে এসেছে, তাই ভুলভাল বলে ফেলি। তাহলে এটা কি আমার একার দোষ হলো? ইরফান চোখ মুখ কুঁচকে বলে, স্টুপিড। মাইরা ইরফানের গলা জড়িয়ে ধরে মিটমিটিয়ে হাসল। একটু পর ইরফানের কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলে, ভালোবাসি শিশরাজ। ইরফান হাতের বাঁধন শক্ত করল। মাইরা ইরফানের থেকে পাল্টা উত্তর না পেয়ে ইরফানের কানের আগায় দাঁত বসায়। ইরফান বাঁ হাতে মাইরার কপালে হাত রেখে ঠেলে বলে, স্টুপিড, কি করছো? মাইরা ইরফানের কান ছেড়ে মুখ বাঁকালো। তেরা লোক একটা। কখনো তাকে ভালোবাসি তো বলেই না। সে বললেও অ্যান্সার দেয় না। দুই হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে চোখ বুঝল। ইরফান কানের আগায় হাত বুলালো। বাদর তো কামড়ায় না। এই স্টুপিড বউটা বাদরের সাথে সাথে ইঁদুরও হয়ে গেছে। মাইরা কলেজ থেকে এসে বেডের উপর মুখ ফুলিয়ে বসে আছে। ইরফান শাওয়ার নিয়ে বেরিয়ে রেডি হয়ে নিল। আর চোখে মাইরার ফুলিয়ে রাখা মুখ দেখে একটু চিন্তিত হলো। অফিসে যাওয়ার জন্য গায়ে ব্লেজার সহ ফর্মাল ড্রেসে নিজেকে রেডি করে মাইরার সামনে গিয়ে দাঁড়ালে মাইরা মুখ ফিরিয়ে নিল ইরফানের দিক থেকে। ইরফান চোখ ছোট ছোট করে বলে, হোয়াট হ্যাপেন? কী প্রবলেম তোমার? মাইরা তাকালো না ইরফানের দিকে। ইরফান মাইরাকে টেনে তার দিকে ফিরিয়ে মাইরার মুখ তার দুই হাতের মাঝে নিয়ে বলে, কি হয়েছে? আমার সাথে কথা বলছো না কেন স্টুপিড? মাইরা আরও মুখ ফুলায়। ইরফান বুঝতে পারছে না সে আসলে করেছেটা কি। মাইরা চোখ নামিয়ে রেখেছে। ইরফানের কেমন অসহায় লাগলো। মেয়েটা এক সেকেন্ড শান্ত থাকলে তার নিজেকে কেমন পাগল পাগল লাগে। ইরফান আবেগী স্বরে ডাকে, বউ। মাইরার সাথে সাথে চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফান মাইরার চোখের দিকে তাকায়, মৃদু স্বরে বলে, আমি কি করেছি বউ? মাইরার কেমন অদ্ভুত অনুভূতি হয়। হাঁটুতে ভর দিয়ে দুই হাতে ইরফানকে জড়িয়ে ইরফানের বুকে মাথা রেখে বলে, আপনার অফিসের জন্য আপনি শুধু আমাকে ভুলে যান। ইরফান মাইরার মাথায় চুমো এঁকে মৃদু হেসে বলে,
ভুলে যাই না। কি চাই তোমার বলো। তোমার ইচ্ছে পূরণ করে দেন অফিসে যাব। তুমি চাইলে সব ক্যান্সেল করে দেব। মাইরা মাথা উঁচু করে ইরফানের দিকে তাকায়। থুতুনি ইরফানের বুকে ঠেকানো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি মনে করুন তো আমার কি চাই। আপনি জানেন। ইরফান মাইরার দিকে চেয়ে ভাবতে লাগল। মাইরা কি চাইতে পারে সে বুঝতে পারছে না ঠিক। এই তো গাড়ি থেকে নেমে ঘরে আসা পর্যন্ত ঠিকই ছিল। এইটুকু টাইমের মাঝে কি চাইছে মাইরা। বেশ কিছুক্ষণ পর বুঝতে না পেরে অসহায় কণ্ঠে বলে, আমি বুঝতে পারছি না বাটফ্লাওয়ার, তুমিই বলো। মাইরা ইরফানকে ছেড়ে বেডের উপর পা ছড়িয়ে বসে। এরপর মন খারাপ করে বলে, হ্যাঁ হ্যাঁ, এভাবেই সব ভুলে যাবেন, তারপর একদিন আমাকেও। ইরফান ঝট করে মাইরাকে টেনে মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মাইরা বেচারি একটু বুঝতে পারেনি ইরফান এমন তুফানের গতিতে কাছে আসে কেন, মেয়েটি বুঝে পায় না। ইরফান বাঁ হাতে মাইরাকে টেনে তার সাথে জড়িয়ে নেয়। ডান হাত মাইরার চুলের ভাঁজে দিয়ে রাখে। বেশ অনেকক্ষণ পরও মাইরা ছাড়া না পেয়ে ইরফানকে ঠেললে ইরফান বিরক্ত হয়, তবে ছাড়ল না মাইরাকে। দুই হাতে মাইরার কোমর জড়িয়ে মাইরাকে টেনে মাইরার দুই পাতার দুই পাশে দিয়ে কোলে তুলে নেয়। মাইরা দুই হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান মাইরাকে এভাবে নিয়ে হেঁটে গিয়ে ডিভানের উপর মাইরা সহ সে বসে পড়ে। ইরফানের কোলে বসে মাইরা নড়ে চড়ে ওঠে ইরফানের থেকে ছাড়া পেতে। ইরফান মাইরাকে আরও শক্ত করে ধরে। বেশ অনেকক্ষণ পর ইরফান মাইরাকে ছেড়ে দিলে মাইরা দ্রুত ইরফানের কাঁধে মুখ ঠেকিয়ে চোখ বুজে নেয়। ইরফান মৃদু হাসল। মাইরার কাঁধে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে কাঁধে গাঢ় করে একটা চুমু আঁকে। এরপর গলায় মুখ গুজে মৃদু স্বরে বলে, ইউ নো বাটফ্লাওয়ার, আমি আমার বাটফ্লাওয়ারকে ডেলি 24 আওয়ারের প্রতি 1440 মিনিট অ্যান্ড প্রতি 86,400 সেকেন্ড ফিল করি। মাইরার ঢোক গিলল। ইরফান মাইরার গলায় ছোট ছোট চুমু আঁকে। মাইরা মিনমিন করে ডাকে, শিশলা। ইরফান মাইরাকে নিজের দিকে টেনে জড়িয়ে নেয়। মৃদু স্বরে বলে, বউ, একটু আদর করি। মাইরা কেঁপে ওঠে। ইরফান বুঝতে পেরে একটু হাসল। মাথা তুলে মাইরার বন্ধ চোখ মুখে দৃষ্টি বুলায়। ইরফানের বাঁ হাতের উপর মাইরা আধশোয়া। ইরফান সোজা হয়ে মাইরাকে সোজা করে বসিয়ে তার বুকে জড়িয়ে নিল। কপালের সাথে গাল ঠেকিয়ে মৃদু স্বরে বলে, আই অ্যাম ওয়েটিং ফর ইউ বাটফ্লাওয়ার, ডোন্ট ওয়ারি। মাইরা চোখ খিচে রাখল। ইরফান মাইরার ঠোঁটজোড়ায় আঙুল রেখে মৃদু স্বরে বলে, রেডি হয়ে নাও বউ, ফুচকা খাওয়াতে নিয়ে যাব। মাইরার সাথে সাথে চোখ মেলে ইরফানের দিকে তাকায়। গতকাল ইরফান তাকে ফুচকা খাওয়াতে নিয়ে গিয়েও নাসিমের সাথে দেখা করে বাড়ি চলে এসেছিল। আজকেও কলেজ থেকে আসার সময় খাওয়ায়নি, তাই মাইরার মন খারাপ হয়েছে। মাইরা সোজা হয়ে বসে অবাক হয়ে বলে, আপনার মনে আছে? ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসে। মাইরাকে ডিভানের উপর বসিয়ে দিয়ে সে উঠে দাঁড়ায়। এরপর ডান হাতের দুই আঙ্গুলের সাহায্যে মাইরার নাক টেনে বলে, কিচ্ছু ভুলি না আমি, ফার্স্ট রেডি হয়ে নাও। কথাটা বলে পকেট থেকে ফোন বের করে ফোনে ব্যস্ত হয়ে পড়ে। মাইরা খুশি হয় ভীষণ। ডিভান থেকে উঠে দ্রুত আয়নার সামনে গিয়ে রেডি হয়ে নেয়। এরপর ইরফান মাইরাকে নিয়ে বেরিয়ে যায়। ইরফান মাইরাকে রেস্টুরেন্টে নিয়ে যাবে, কিন্তু মাইরা রেস্টুরেন্টে যাবে না, সে রাস্তার পাশের ফুচকা খাবে। ইরফান হতাশার শ্বাস ফেলে বলে, তুমি এত জেদি কেন বাটফ্লাওয়ার? মাইরা মুখ বাঁকিয়ে বলে, আচ্ছা খাবো না, বাড়ি চলুন। কথাটা বলে মাইরা দুই হাত আড়াআড়িভাবে গুজে রাখে। ইরফান স্টিয়ারিংয়ে ডান হাত রেখে ফোঁস করে শ্বাস ফেলে। মাইরার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, আমি জেদি মেয়েদের লাইক করি না। মাইরা চোখ ছোট ছোট করে বলে, জেদি মেয়েদের লাইক করতে কে বলেছে? আপনি আপনার জেদি বউকে লাইক করবেন, বুঝেছেন? ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, বাট আই ডোন্ট লাইক ইউ।
মাইরা রেগে তাকায় ইরফানের দিকে। ইরফান কিছুই বলল না। গাড়ি থেকে বেরিয়ে অপর পাশের দরজা খুললে মাইরা বেরিয়ে আসে। এরপর ইরফান মাইরার হাত ধরে একটা ফুচকার দোকানে নিয়ে যায়। মাইরা 4 প্লেট ফুচকা দিতে বলে রাস্তার পাশে রাখা চেয়ারে বসল। ইরফান মাইরার পাশে দাঁড়িয়ে রইল। মাইরা ইরফানের হাত ধরে বলে, আমার পাশে বসুন। ইরফান সাথে সাথে বলে, নো। মাইরা বসা থেকে দাঁড়িয়ে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, আমার পাশে বসবেন না কেন আপনি? ইরফান উত্তর করে, এখানে না। মাইরা ইরফানের হাত ধরে বলে, আসুন, আমার পাশে বসুন বলছি। ইরফান আশেপাশে তাকিয়ে বলে, স্টুপিড, আমি যেখানে সেখানে বসি না। মাইরাও সাথে সাথে বলে, বসতে হবে। ইরফান হতাশ চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা ইরফানকে টেনে তার পাশের চেয়ারে বসিয়ে মাইরা ইরফানের পাশে বসে। ইরফান অদ্ভুতভাবে চেয়ে আছে। জীবনেও এসব জায়গায় বসেনি। বসা তো দূর, দাঁড়িয়েছে কিনা কখনো তাও মনে পড়ে না। আর এই স্টুপিড বউটার জন্য কত কিছু করতে হচ্ছে তাকে। কিছুক্ষণের মাঝে মাইরার সামনে একটা প্লেট বাড়িয়ে দিলে মাইরা প্লেটটি হাতে নেয়। একটা প্লেট ইরফানের হাতে দেয়, আরেকটা পাশের চেয়ারে রাখে। তৃতীয় প্লেটটি থেকে মাইরা খাওয়া স্টার্ট করে। ডান দিকে ফিরে তাকালে দেখল ইরফান তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। মাইরার প্রায় 5টা ফুচকা খাওয়া শেষ। অনেকটা ঝাল দিয়ে খাওয়ায় মাইরার চোখ মুখ অনেকটা লাল হয়ে গিয়েছে। সাথে ঠোঁটজোড়াও টকটকে লাল, যা চোখে লাগছে খুব। মাইরা আরেকটা ফুচকা মুখে পুরে ইরফানের দিকে চেয়ে ইশারায় বলে, কি? ইরফান ঢোক গিলল। ডান হাতের বুড়ো আঙুল মাইরার ঠোঁটজোড়ায় রেখে মৃদুস্বরে বলে, আমি তোমার লিপস খেতে চাই বউ। তখনই একটা ছেলে হাতে আরেকটা ফুচকার প্লেট নিয়ে এগিয়ে দিয়ে প্লেটটি নিতে বলে। মাইরা ইরফানের দিকে চোখ বড় বড় করে তাকায়। ইরফান বিরক্ত হলো। ডান হাত বাড়িয়ে ছেলেটার থেকে ফুচকার প্লেটটা নিলে ছেলেটা চলে যায়। ইরফান প্লেট দুটো তার পাশের চেয়ারে রেখে মাইরার দিকে চেয়ে বলে, ফাস্ট ফিনিশ করো বাট ফ্লাওয়ার, আই ওয়ান্ট টু ইট। মাইরা চেঁচিয়ে ওঠে, চুপ। ইরফান ভ্রু কুঁচকে তাকায়। মাইরা কাঁদো কাঁদো মুখ করে গলা নামিয়ে বলে, আপনি আসলেই একটা অসভ্য লোক। আপনি কি আমাকে একটু খেতে দেবেন না? এটা রাস্তা জানেন না? ইস, আমি এখন এখান থেকে উঠে কাউকে মুখ দেখাবো কি করে? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, কাউকে মুখ দেখানোর প্রয়োজন নেই, আমাকে দেখালেই হবে। ফাস্ট খাও। মাইরা মুখ ভেঙচি দিল, অসভ্য লোক একটা। একটা প্লেট শেষ করে আরেকটা প্লেট নিয়ে ইরফানের সামনে একটা ফুচকা ধরলে ইরফান চোখ মুখ কুঁচকে বলে, আমি এসব খাই না। মাইরা ভেতর থেকে প্রায় সবগুলো মরিচ ফেলে দিল। জাস্ট দুটো মরিচের টুকরো রেখে ইরফানের সামনে নিয়ে বলে, দেখুন, আমি ভালোবেসে আপনাকে দিচ্ছি। একদম নাক মুখ কোঁচকাবেন না বলে দিলাম। এমন ভাব করেন যেন আমি গু খাচ্ছি। ইরফান দ্বিগুণ মুখ কোঁচকায়, ধমকে বলে, এসব বাজে কথা অফ করবে না তুমি? মাইরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, এমন করেন কেন? আপনি না আমাকে লিটল গার্ল বলেন? আমার জন্য একটা ফুচকা খেলে কি হবে? মরিচ দিইনি, সত্যি বলছি। ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মাইরার দিকে। সময় নষ্ট না করে হাঁ করল, যেন মাইরা একটা রিমোট। একটুখানি আবদার করল, অমনি ইরফান হাঁ করল। মাইরা বেশ খুশি হয়ে ইরফানের মুখে ফুচকা পুরে দেয়। ইরফানকে তার কী যে ভালো লাগে। ইরফানের অপছন্দের জিনিসগুলো সে একবারের জায়গায় দুইবার বললেই ইরফান কি সুন্দর সব মেনে নেয়। ইরফানকে খাওয়াতে খাওয়াতে পুরো 1 প্লেট ফুচকা সব খাইয়েছে মাইরা। ইরফান ফোনে মগ্ন ছিল। মরিচ ছাড়া দেওয়ায় বেচারা ধান্দাতে এতগুলো খেয়ে নিয়েছে বুঝতেই পারেনি। মাইরা সবগুলো ইরফানকে খাইয়ে ইরফানের দিকে তাকিয়ে রইল।
ইরফানের হঠাৎ খেয়াল আসতেই মাইরার দিকে তাকালো। এরপর মাইরার হাতের প্লেটের দিকে তাকালো। খুব করে বুঝলো সবগুলো ফুচকা সেই খেয়ে নিয়েছে। দৃষ্টি ঘুরিয়ে মাইরার দিকে চেয়ে ছোট করে বলে, সরি। মাইরা ইরফানের এক্সপ্রেশন দেখে শব্দ করে হেসে ফেলল। নিজেকে সামলে হেসে বলে, পুরো 1 প্লেট ফুচকা খাইয়েছি আপনাকে, বুঝলেন তো? মাইরা পারে না এমন কিছু নেই। কথাটা বলে হাতের প্লেট রেখে আরেকটা প্লেট নিয়ে মাইরা খাওয়া স্টার্ট করে। ইরফান ফোনের দিকে চেয়ে ঠোঁট বাঁকিয়ে একটু হাসল। মাইরার সব ফুচকা খাওয়া শেষে ইরফান বিল মিটিয়ে মাইরার হাত ধরে তাদের গাড়ির দিকে এগিয়ে যায়। মাইরা ইরফানকে এতগুলো ফুচকা খাওয়াতে পেরে ভীষণ খুশি। তার স্বভাবসুলভ উৎফুল্ল মেজাজে কথা বলতে বলতে ইরফানের হাত ধরে এগিয়ে যায়। হঠাৎই ইরফানের কানে ভেসে আসে একটা বাক্য, ওই মেয়েকে বিছানায় না নিয়ে আমি দম নেব না, হেব্বি মাল। ইরফান ডান পা সামনের দিকে বাড়িয়েও পিছিয়ে নেয়, ঘাড় বাঁকিয়ে ডান দিকে তাকায়। একটা 24-25 বছরের ছেলে মাইরার দিকে চেয়ে ফোনে কথা বলছে। মুহূর্তেই ইরফানের মাথায় রক্ত উঠে যায়, চোখ বুজল। মাইরা ইরফানের হাত ধরে বলে, কি হয়েছে, দাঁড়িয়ে পড়লেন কেন? ইরফান চোখ খুলে মাইরার দিকে তাকায়, এরপর আবারও আশেপাশে তাকায়। বিকেল গড়িয়ে সন্ধ্যার আমেজ নামবে নামবে ভাব, আশেপাশে তেমন মানুষজন নেই। ইরফান ছোট করে বলে, চলো। এরপর মাইরার হাত ধরে তার গাড়ির কাছে গিয়ে গাড়ির দরজা খুলে দিয়ে মাইরাকে বসতে বললে মাইরা উঠে বসে। ইরফান মৃদুস্বরে বলে, 2 মিনিট ওয়েট করো, আমি আসছি। কথাটা বলে গাড়ির পেছন দিকে বড় বড় পা ফেলে সেই লোকটির পেছনে এসে দাঁড়ায় ইরফান। হঠাৎই লোকটির কান থেকে ফোন নিয়ে তার কানে নিয়ে শক্ত গলায় বলে, ইয়োর টাইম ইজ আপ সৌভিক। কথাটা বলি ফোন আছড়ে ফেলে। সামনের লোকটা পালানোর জন্য পা বাড়ালে ইরফান লোকটার কলার টেনে ধরে। রেগে কিছু বলতে গিয়েও থেমে যায়। লোকটার কলার ছেড়ে মৃদু হেসে বলে, আমার সাথে এসো। লোকটা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। আনএক্সপেক্টেড কিছু পেয়ে লোকটা বলার মতো কিছু পায় না। ইরফান লোকটাকে টেনে সামনের দিকে বেশ অনেকক্ষণ হাঁটল। লোকটা পালাতে চাইলেও পারেনি। ইরফান একটা ফাঁকা জায়গায় গিয়ে পিছু ফিরে তাকায়। লোকটা কিছু বুঝে ওঠার আগে ইরফান লোকটার কলার ধরে গাছের সাথে ধাক্কা দিয়ে ফেলে দেয়। লোকটার গলায় পাড়া দিয়ে হিসিয়ে বলে, মানুষ খুন করা আমার ক্যারেক্টার নয়, আদারওয়াইজ তোকে কত শতবার খুন করতাম এটা কল্পনাও করতে পারবি না বাস্টার্ড। কথাটা বলে ইরফান তার গায়ের ব্লেজার খুলে লোকটার মুখ বেঁধে দেয়। লোকটা ছাড়া পেতে ছটফট করে। ইরফান লোকটার গলা থেকে পা সরায়নি। সে তার বেল্ট খুলে লোকটার 2 হাত বেঁধে দেয়। এরপর তার শরীর থেকে শার্ট খুলে লোকটাকে গাছের সাথে বেঁধে দেয়। লোকটার 2 পা সামনের দিকে মেলে রেখেছে। ইরফান তার কাজ শেষ করে শক্ত গলায় বলে, জাস্ট ওয়েট। কথাটা বলে ইরফান বড় বড় পা ফেলে তার গাড়ির দিকে এগিয়ে যায়। মাইরা ইরফানের অপেক্ষা করছিল। আশেপাশে বারবার তাকিয়ে ইরফানকে না দেখে মেয়েটা হতাশ হচ্ছিল। হঠাৎই ড্রাইভিং সিটে ইরফানকে বসতে দেখে মাইরা অবাক হয়ে তাকায়। ইরফানের গায়ে কিচ্ছু নেই। মাইরা চোখ বড় বড় করে বলে, আপনার শার্ট ব্লেজার সব কই? ইরফান কিছুই বলল না। দৃষ্টি সামনে রেখে গাড়ি স্টার্ট দেয়। মাইরা অবাক হয়ে বলে, অদ্ভুত তো, আপনি কাপড় কোথায় খুলে রেখে আসলেন? ইরফান মাইরার দিকে তাকালো না। কিছু দূর যেতেই মাইরার সামনের দিকে দৃষ্টি পড়লে দেখল একদম তাদের গাড়ির সামনে একটা লোক গাছের সাথে বাঁধা অবস্থায় বসানো। সবচেয়ে অবাক করা ব্যাপার, লোকটির মুখ ইরফানের ব্লেজার দিয়ে বাঁধা, সাথে মনে হলো লোকটি ইরফানের শার্ট দিয়ে বাঁধা। মাইরা অবাক চোখে তাকায় ইরফানের দিকে। ভীত কণ্ঠে বলে, গাড়ি থামান প্লিজ।
ওই লোকটার সামনে। মাইরার কথা যেন ইরফান শুনতেই পায়নি। গাড়িটি লোকটির থেকে খুব বেশি দূরে নয়। মাইরা ইরফানের দিকে তাকিয়ে ইরফানের হাত ঝাঁকিয়ে বলে, শিশরাজ, কি করছেন? গাড়ি থামান, গাড়ি থামান প্লিজ, ওই লোকটা মরে যাবে তো। ইরফান মাইরার কথা শুনল না, বরং গাড়ির বেগ বাড়িয়ে সামনে বেঁধে রাখা লোকটার পায়ের উপর গাড়ির চাকা তুলে দেয়। মাইরা চেঁচিয়ে ওঠে। মেয়েটা ভয়ে প্রায় কেঁদে দিয়েছে। ইরফানের দৃষ্টির নড়চড় নেই। শক্ত চোখে চেয়ে গাড়ির স্টিয়ারিং আরও শক্ত করে ধরে। এরপর গাড়ি ব্যাকে নিয়ে গিয়ে আবারও লোকটার পা দুটোর উপর গাড়ির চাকা তুলে দেয়। এভাবে পুরো 6 বার লোকটার 2 পায়ের উপর গাড়ির চাকা তুলে দেয়। লোকটার মুখ বাঁধা থাকায় তার আওয়াজ বের হয় না, তবুও অস্পষ্ট স্বরে গোঙানির আওয়াজ আসে। মাইরার নিজেকে দিশেহারা লাগে। এগিয়ে এসে 2 হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে ভীত কণ্ঠে বলে, শিশরাজ, থামুন প্লিজ, এমন করবেন না, আমার ভয় করছে, থামুন। ইরফান গাড়ির ব্রেক কষল। বেশ কিছুক্ষণ চোখ বুজে নিজেকে শান্ত করল। এরপর 2 হাতে মাইরাকে টেনে তার কোলে বসিয়ে দেয়। 2 হাতে শক্ত করে মাইরাকে জড়িয়ে নিয়ে মৃদু স্বরে বলে, আমি আছি, ডোন্ট প্যানিক। মাইরা ইরফানকে ছেড়ে ইরফানের দিকে চেয়ে ভেজা গলায় বলে, আপনি এমনটা কেন করলেন? ইরফান ডান হাতে মাইরার চোখের কোণে লেগে থাকা পানি মুছে দিয়ে মৃদু স্বরে বলে, ও আমার বাটফ্লাওয়ারকে নিয়ে বাজে কথা বলেছে। মাইরা অবাক হয়ে বলে, তাই বলে এমন করবেন? ওনাকে হসপিটালে নিয়ে যান। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরাকে দেখে। এরপর শক্ত কণ্ঠে বলে, তুমি অন্য কাউকে নিয়ে ভাববে না, আন্ডারস্ট্যান্ড? কথাটুকু বলে মাইরার চোখে তার দৃষ্টি নিবদ্ধ করে। মাইরা ভীত চোখে ইরফানের দিকে চেয়ে আছে। সে এমন ইরফানকে চেনে না। থাপ্পড় মারা পর্যন্তই ইরফানকে চিনত, কিন্তু এমন পাষণ্ড ইরফানকে তার না চাইতেও ভয় লাগছে। ইরফান মাইরার ভীত মুখ পানে চেয়ে নিজেকে শান্ত করল। মাইরার গালে হাত দিয়ে মৃদু স্বরে বলে, মাই বাটফ্লাওয়ার, কি হয়েছে, ভয় পাচ্ছ কেন? মাইরা ঢোক গিলল। কাপা কণ্ঠে বলে, আপনি কিভাবে এমনটা? ইরফান মাইরার ঠোঁটজোড়া আলতো করে আঁকড়ে ধরে। মাইরা চোখ বুজে নেয়। কিছুক্ষণ পর ইরফান মাইরাকে ছেড়ে মৃদু স্বরে বলে, ভয় পাচ্ছ কেন বাটফ্লাওয়ার? ইউ নো, আমি তোমাকে জাস্ট আদর করতে পারি, হার্ট করতে পারি না। কথাটা বলে ইরফান মাইরার ডান হাত তার বুকের বাপাশে চেপে নরম গলায় বলে, বাটফ্লাওয়ার তার শিশরাজকে ছাড়া অন্য কারো কথা ভাবলে এখানে ক্ষত সৃষ্টি হয় লিটল গার্ল। তুমি জাস্ট আমাকে নিয়ে ভাববে, জাস্ট আমার মাঝে সীমাবদ্ধ থাকবে বাটফ্লাওয়ার। কি আবেগ মাখা আবদার! মাইরার চোখ জোড়া ভরে ওঠে। ডান হাত বাড়িয়ে ইরফানের গালে হাত রেখে ভেজা কণ্ঠে বলে, আপনি এত ভালোবাসেন কেন আমায় শিশরাজ? ইরফান মাইরার হিজাব আলগা করে মাইরার গলায় মুখ গুজে শ্বাস টানে। গলার ভাঁজে শব্দ করে দুটো চুমু খেয়ে বিড়বিড়িয়ে বলে, আই ডোন্ট লাভ ইউ বাটফ্লাওয়ার। মাইরা কান্না ভেজা চোখে একটু হাসল। 2 হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে মুখ বাঁকিয়ে বলে, মিথ্যুক। মাইরার আবারও লোকটার কথা মনে পড়ল, কিন্তু ইরফানকে বলার সাহস পাচ্ছে না। সে জানে এই কথা বললে ইরফান ভীষণ রেগে যাবে। তার ভাবনার মাঝে ইরফান পকেট থেকে ফোন বের করে রাকিব নামের কাউকে কল করে এখানে আসতে বলে। লোকটিকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বলে, তবে সবচেয়ে লো কোয়ালিটির হসপিটাল প্লাস একদম নর্মাল ট্রিটমেন্ট দেয় এমন জায়গা নিশ্চিত করতে বলেছে। মাইরা অবাক না হয়ে পারল না। এই ইরফানকে মাইরা নতুন চিনল। ইরফানের এই নতুন রূপ মাইরাকে খানিকটা ভীত করে। ইরফান মাইরার মাথায় চুমু এঁকে গাড়ি স্টার্ট দেয়। মাইরা ইরফানের বুকে মাথা রেখে চোখ বুজল। পরদিন রাত তখন 8টা। শুদ্ধ তার অফিস থেকে ইরফানের অফিসে এসেছে।
মাঝে মাঝেই তার বাড়ি যাওয়ার সময় ইরফানের অফিস হয়ে যায় সে। আজও এসেছে। নাসিমের সাথে কথা বলতে বলতে ইরফানের অফিস রুমে প্রবেশ করে। ইরফান ল্যাপটপে কাজ করছে। শুদ্ধকে দেখল, তবে কিছুই বলল না। শুদ্ধ এগিয়ে এসে ইরফানের সামনের চেয়ারে বসে আরও বেশ কিছুক্ষণ নাসিমের সাথে কথা বলে কল কেটে দেয়। টেবিলের উপর থেকে একটা বন্ধ ল্যাপটপ নিয়ে অন করে শুদ্ধ। এরপর নাসিমকে ভিডিও কল দিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, আয় হায়, নাসিমের নাকি তোকে ছাড়া কিডনি জ্বলছে। ইরফান ভ্রুকুচকে চেয়ে আছে শুদ্ধর দিকে। ওপাশ থেকে নাসিম কল রিসিভ করলে শুদ্ধ মিটিমিটি হেসে বলে, এই নাসিমা খালা, স্বীকার করত, তোর ইরফানকে ছাড়া কিডনি জ্বলছে না। আমার সত্য বেশি হয়ে গিয়েছে, বুঝলি? সত্য কথার দাম নেই, তাই কেউ আমায় বিশ্বাস করতে চায় না। নাসিম ওপাশ থেকে বিরক্ত হয়ে বলে, তুই ভালো হ শুদ্ধ, নয়তো তোর কপালে বাচ্চা নাই বলে দিলাম। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, বেদ্যপ, উল্টাপাল্টা অভিশাপ দিলে এক থাবড়া খাবি। নাসিম কিছুই বলল না। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে ইরফানের দিকে ল্যাপটপ ঘুরিয়ে ইরফানের পাশে যেতে নিলে হাতের সাথে লেগে কি যেন পড়ে যায়। হাতের উপর 2 ফোঁটা কিছু পড়তেই শুদ্ধ ওমাগো বলে চেঁচিয়ে ওঠে। জায়গাটা জ্বলে গেল মনে হচ্ছে। ইরফান ভ্রুকুচকে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ হাতের জায়গাটা ডলে দ্রুত পায়ে ওয়াশরুমে যায়। নাসিম অবাক হয়ে বলে, শুদ্ধর কি হলো? ইরফান ভাবলেশীনভাবে বলল, এসে দেখে যাক। নাসিম কিছু বলতে গিয়েও থেমে যায় ইরফানের হাতের দিকে নজর পড়লে। জহুরি চোখে তাকিয়ে ইরফানের উদ্দেশ্যে বলে, এই ইরফান, তোর হাতে কি হয়েছে? ইরফান কিছুই বলে না। শুদ্ধ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ইরফানের উদ্দেশ্যে বলে, কি এনে রেখেছিস রে? হাতে একটু পড়েছে না পড়েনি, তাতেই মনে হচ্ছে চামড়া খুলে যাচ্ছে। ইস! বলতে বলতে এগিয়ে এসে টেবিলে কাত হয়ে থাকা ছোট বোতলটা হাতে তুলে দেখল, বোতলের গায়ে লেখা H2SO4 সালফিউরিক অ্যাসিড। শুদ্ধ ইরফানের দিকে চেয়ে অবাক হয়ে বলে, কী রে, তুই সায়েন্টিস্ট হওয়ার স্বপ্ন দেখছিস না তো? এসব বিজ্ঞানীদের জিনিস তোর এখানে কোন পায়ে হেঁটে আসলো সোনা? ইরফানের দৃষ্টি তার ল্যাপটপে। নাসিম কলের ওপাশ থেকে চিন্তিত কণ্ঠে বলে, শুদ্ধ, ইরফানের হাত চেক করত দ্রুত। শুদ্ধ নাসিমের কথা শুনে অবাক হয়। হাতের বোতলটি টেবিলের উপর রেখে ইরফানের পাশে দাঁড়িয়ে বলে, তোর হাত কই, দেখি। ইরফান বিরক্ত চোখে চেয়ে বলে, যাবি তোরা, ডিস্টার্ব করছিস কেন? নাসিম বলে, শুদ্ধ, ওর কথা শুনিস না, ওর হাত চেক কর। ইরফান নাসিমের দিকে রেগে তাকায়। নাসিম পাত্তা দিল না। শুদ্ধ জোর করেই ইরফানের হাত টেনে ধরে বিস্ময় দৃষ্টিতে তাকায়। বেচারা নিজেই ভয় পেয়ে যায়। সাথে সাথে ইরফানের হাত ছেড়ে অবাক হয়ে বলে, ইরফান, তোর হাতের এই অবস্থা কি করে হলো? তোর হাতে কি সালফিউরিক অ্যাসিড পড়েছিল? নাসিম শুদ্ধর কথা শুনে বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। রেগে বলে, ইরফান, তুই ইচ্ছে করে করেছিস এটা, তাই না? শুদ্ধ মাথায় হাত দিয়ে ঝিম মেরে দাঁড়িয়ে আছে। ইরফানের হাতের চামড়ার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে এর হাত গলে গিয়েছে। কেউ টাচ করলেই ইরফানের চামড়া উঠে আসবে। থেমে থেমে বলে, তুই কি পাগল? কি করেছিস এসব? হঠাৎই রেগে চিল্লিয়ে বলে, এই বেয়াদব, এসব কি করেছিস? ইরফান শুদ্ধর দিকে বিরক্ত চোখে তাকায়। এদের রিয়াকশন দেখে মনে হচ্ছে সে মরে গিয়েছে। বসা থেকে দাঁড়িয়ে বেরিয়ে যেতে যেতে বলে, তোদের আর কাজ নেই? নাসিম অসহায় চোখে চেয়ে বলে, শুদ্ধ, ওকে গাড়ি চালাতে দিস না, যা। ও গাড়ি চালালে ওর হাতের সব চামড়া তো গাড়ির স্টিয়ারিংয়েই লেগে যাবে। শুদ্ধ দ্রুত পায়ে বাইরে যেতে গিয়েও নাসিমের দিকে চেয়ে বলল, আমি জানিও ইচ্ছে করেই এরকম করেছে।
ওকে খুব ভালো করেই চিনি। কিন্তু কেন এমন করেছে তুই জানিস কিছু? নাসিম মলিন গলায় বলে, মেবি বারবি ডলের জন্য। ও একটা পাগল। ওকে ডক্টর দেখাবি। শুদ্ধ আর কিছুই বলল না। দ্রুত পায়ে বেরিয়ে যায় রুম থেকে। নাসিম দীর্ঘশ্বাস ফেলে। এত অসহায় লাগছে নিজেকে। ইরফান এরকম কেন করেছে? শুদ্ধ ইরফানের পিছু পিছু গিয়েও ইরফানকে পায় না। ও চলে গিয়েছে। শুদ্ধ হতাশ হলো। ইরফান এমন কেন? শুদ্ধ সত্যিই না তো ভাবার মতো কিছু খুঁজে পায়, না তো বলার মতো কিছু। ইরফান অফিস থেকে ফিরে শাওয়ার নিয়ে বেরিয়ে ডিভানের উপর ল্যাপটপ নিয়ে বসেছে। অফিসের অসমাপ্ত কাজে ব্যস্ত হয়েছে। মাইরা একটু আগেই নিচে গিয়েছে। ইরফান কিছুই বলেনি। কিন্তু সে দুই হাতে ঠিক করে কাজ করতে পারছে না। এই কারণে সে বিরক্ত। ল্যাপটপে টাইপ করছে অথচ হাত চলছে না। তীব্র জ্বলুনি, সাথে অসহনীয় ব্যথা। অথচ ইরফানের মুখে এর কোনো ছাপ নেই। চোখে মুখে বিরক্তি নিয়ে ডান হাত মেলে একবার চোখ বুলায়। প্রথমে হাত ছিল সাদা, এরপর লাল টকটকে ছিল। এখন ধীরে ধীরে কেমন বাদামি কালার হয়ে যাচ্ছে। হাতের চামড়া এত নরম হয়ে গিয়েছে, শাওয়ার নিতে গিয়ে অনেকটা চামড়াই কেমন নাই হয়ে গিয়েছে। ইরফানের মুখাবয় স্বাভাবিক। মাইরা 2 মিনিট হলো ঘরে এসে ইরফানের পিছনে দাঁড়িয়েছিল। সে ইরফানের পিছনে দাঁড়িয়েছিল দুষ্টুমি করতে। কিন্তু ইরফানের হাতের অবস্থা দেখে মাইরার চোখে মুখে বিস্ময় ভর করে। অবাক হয়ে কাপা কণ্ঠে বলে, আপনার হাতে কি হয়েছে শিশলা? মাইরার কণ্ঠ পেয়ে ইরফান দ্রুত পিছু ফিরে তাকায়। মাইরা পেছন থেকে ইরফানের সামনে এসে দাঁড়ায়। সামান্য ঝুঁকে ইরফানের 2 হাত মেলে ধরে কাছ থেকে দেখে আঁতকে ওঠে। হাতের মানচিত্রই যেন পাল্টে গিয়েছে। মাইরা অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে ভারী গলায় বলে, শিশলা, এসব কি করে হয়েছে? বলুন না, আপনার হাত। মাইরার কথা বেঁধে যায়। সে গ্রামে মানুষের পোড়া হাত দেখেছে, কিন্তু এমন বিধ্বস্ত হাত কখনো দেখেনি। ইরফান মৃদু হেসে বলে, এই 2 হাত আমার বার্ডফ্লাওয়ারকে হার্ট করেছিল, তাই পানিশমেন্ট দিয়েছি। মাইরার চোখ ভরে ওঠে। থেমে থেমে বলে, শিশরাজ, আপনি এসব? ইরফান অপরাধীর ন্যায় বলে, সালফিউরিক অ্যাসিড অ্যারেঞ্জ করতে টাইম লাগছিল বার্ডফ্লাওয়ার। লেট হওয়ার জন্য সরি। মাইরা স্তব্ধ চোখে তাকায় ইরফানের দিকে। ইরফানের হাত ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। 2 চোখের পাতা ভেদ করে পানি গড়িয়ে পড়ে। ইরফান ভ্রু কুঁচকে বলে, কাঁদছ কেন বার্ডফ্লাওয়ার? মাইরা ঢোক গিলল। মাথা নিচু করে ইরফানের হাতের দিকে তাকালে তার দলা পাকিয়ে কান্নারা বেরিয়ে আসতে চাইল। মাইরা ধীরে ধীরে মেঝেতে হাঁটু মুড়ে বসে। কাপা হাতে তার ছোট 2 হাতের উপর ইরফানের 2 হাত রাখে। এরপর ইরফানের 2 হাতের মাঝে তার মুখ ঠেকিয়ে ফুপিয়ে কেঁদে কেঁদে বলে, এটা আপনি কি করেছেন শিশলা? আপনি কি করে পারলেন এমনটা করতে? আপনি নিজেকে এভাবে কেন কষ্ট দিলেন বলুন? ইরফান অসহায় চোখে মাইরাকে দেখে। একটু পর মাইরাকে টেনে তার কোলে বসিয়ে মাইরার মাথা তার বুকে চেপে মৃদু স্বরে বলে, ডোন্ট ক্রাই, ইটস নর্মাল। মাইরা সোজা হয়ে বসে ইরফানের দিকে চেয়ে ইরফানের শার্টের কলার ধরে রেগে বলে, এটা নর্মাল? আপনার হাত চিনতে পারছি না আমি শিশরাজ। আপনি এটাকে নর্মাল কি করে বলছেন? ইরফান শান্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা ফোপাতে ফোপাতে ইরফানের বুকে আলতো হাতে থাপ্পড় দেয় আর বলে, আপনি কি পাগল শিশরাজ? আপনি এমন কেন বলুন তো? আপনি নিজেকে এভাবে কেন কষ্ট দিলেন? আমার ভীষণ কষ্ট হয় শিশরাজ। আপনি এটা কেন করলেন বলবেন? আমি তো বলেছিলাম আমি ওই কথাটা রেগে বলেছি। আপনার বার্ডফ্লাওয়ার কষ্ট পেলে আপনার কষ্ট হয়, আর আমার শিশলা কষ্ট পেলে আমার কষ্ট হয় না। কথাগুলো বলতে বলতে মাইরা ইরফানের বুকে মুখ ঠেকিয়ে ফুপিয়ে কাঁদে।